হিন্দু জাতি ছিল নিপীড়িত জাতি। তাদের না ছিল কোনো রাজত্ব, না ছিল কথা বলার কোনো অধিকার। বুকে চেপে ধরে ছুরি বার করতে যাবে, তখনই শিবাজি তার পেটে বসিয়ে দেন বাঘনখ। পৃথ্বীরাজ চৌহান এবং মহারানা প্রতাপের মতন এক মারাঠা শাসক, ভারতের এক সাহসী যোদ্ধা। ভারতের শৌর্য বীর্যের কথা উঠলে তার নাম সবার আগে উঠে আসে। যিনি এক নিপীড়িত অত্যাচারিত জাতির পথপ্রদর্শক হয়েছিলেন, আজকের ভিডিওটি তাকে নিয়ে উৎসর্গকৃত। যিনি তার শেষ সময় পর্যন্ত বিদেশি হানাদের সাথে লড়াই করেছিলেন। সঠিক যুদ্ধনীতি, কূটনীতি, সাহসিকতা, দয়ালু ভাব, সকল ধর্মের প্রতি সহনশীলতা, এই সকল গুণ সহজে একজন মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না। কিন্তু সপ্তদশ শতাব্দীতে এমন এক বীর যোদ্ধা, জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী সম্রাটের জন্ম হয়েছিল, যিনি তৎকালীন মুঘল সালতানাতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। যার কণ্ঠে জয় ভবানী জয় শিবানী হর হর মহাদেব এই রব সমগ্র মুঘল সাম্রাজ্যে কাঁপিয়ে তুলেছিল। তিনি আর কেউই নন, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি মহারাজ। লড়াই আর জিত তার নামের সাথে জড়িয়েছিল। তার সময় মারাঠা জাতি ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিল। কোনো ঐক্য ছিল না হিন্দু সমাজের। পুরো ভারতটাই ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। কিভাবে ঘটেছিল শিবাজির উত্থান? একের পর এক ছোট ছোট রাজ্যগুলোকে কিভাবে জুড়ে সমগ্র মুঘল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে তুলেছিলেন? কিভাবে তিনি ছত্রপতিবাজিতে ভূষিত হলেন? আজকে ভিডিওতে বলবো এই মহান বীর যোদ্ধার বীর গৌরবের গাথা। নমস্কার বন্ধুরা, আমি ঋতুরাজ। টেন্স টু ইনফিনিটির নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন জেনে নেই সেই বীরের বীরত্বের ইতিহাস। সময়টা 1630 সাল। ভারতের উত্তর পূর্বে তখন রাজত্ব করছে মুঘল সম্রাট শাহজাহান। দক্ষিণের বিজাপুর ছিল সুলতান মোহাম্মদ আদিল শাহের দখলে। গোলকুন্ডা ছিল আবদুল্লাহ কুতুব শাহের দখলে। এছাড়াও ভারতের সকল বন্দরই ছিল পর্তুগিজদের দখলে। উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। ফলে উত্তর ভারতের সৈন্যবাহিনীতে মুসলিম আধিক্য দেখা গেলেও দক্ষিণের সেনাবাহিনীতে প্রচুর হিন্দু সেনাপতি ছিল। তেমনি দক্ষিণে আদিল শাহের সেনাবাহিনীতে একজন হিন্দু উচ্চপদস্থ কর্মচারী তথা সেনাপতি ছিলেন, যিনি হলেন শাহাজি ভোসলে। 1630 সালের 19 ফেব্রুয়ারি মহারাষ্ট্রের জুলনারে সিদনেরি ফোর্টে শাহাজি ভোসলে ও তার স্ত্রী জিজাবাইয়ের কোল আলো করে জন্ম নেয় তার পুত্র সন্তান। জিজাবাই খুব শিবভক্ত ছিলেন। স্থানীয় শিব মন্দিরের নাম ছিল শিবাই। সেই থেকেই ছেলের নামকরণ করা হয় শিবাজি, যিনি শিবাজি রাজা ভোসলে নামেও পরিচিত। ছোটবেলা থেকে শিবাজি তার বাবার মতন খুব সাহসী ছিলেন, কিন্তু তার পিতাকে সেনাবাহিনীতে নিযুক্ত থাকার জন্য তিনি তার বাবার সহচর্য পাননি। তিনি তার মায়ের কাছে লালিত পালিত হন। ছোটবেলা থেকেই শিবাজি রামায়ণ মহাভারত পড়তে খুব পছন্দ করতেন। তার মা জিজাবাই শিবাজিকে ধর্মীয় গ্রন্থের জ্ঞান দিয়েছিলেন এবং তার পিতামহ মালজি ভোসলে তাকে যুদ্ধ ও রাজনীতি বিষয়ে জ্ঞান দেন। মাত্র 15 বছর বয়সে শিবাজি যুদ্ধের নিয়ম, যুদ্ধের সকল পদ্ধতি সবই শিখে গিয়েছিলেন। সেই সময় পরিস্থিতি মোটেও আজকের মতন ছিল না। হিন্দু জাতি ছিল নিপীড়িত জাতি। তাদের না ছিল কোনো রাজত্ব, না ছিল কথা বলার কোনো অধিকার, যা ছোট্ট শিবাকে ব্যাকুল করত। তাই কখনোই বাবার মতো পয়ের অধীনে কাজ করা তার হাতে হয়নি। তিনি চেয়েছিলেন স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্র। কিন্তু সে সময় তার কাছে ছিল না কোনো দুর্গ বা কোনো সৈন্যবাহিনী। অন্যদিকে সমগ্র ভারত জুড়ে তখন রাজ করছিল মুসলিম শাসন। শিবাজি খুবই বাস্তববাদী ছিলেন। তিনি বুঝেছিলেন কখনোই এই পরিস্থিতিতে বিশাল মুঘল সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে জেতা সম্ভব নয়। তাই তিনি এমন জায়গা বেছে নিয়েছিলেন যেখান থেকে সহজেই কম সৈন্য নিয়ে এই মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। যে জায়গা শক্তিশালী সাম্রাজ্য থেকে দূরে হবে এবং পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা, যার ফলে কম সৈন্য দিয়ে সহজেই আক্রমণ করে মিলিয়ে দেওয়া যেত পাহাড় ও ঘন জঙ্গলে, যেটা আসলে গেরিলা যুদ্ধ। 1646 সালে তার দাদুর মৃত্যুর পর তিনি স্বরাজ স্থাপনের কাজ শুরু করেন। মুঘলরা ভারতে আসার পর কেল্লার গুরুত্ব বাড়তে থাকে। কোনো অঞ্চলের কেল্লাই ছিল তার প্রাণকেন্দ্র। কেল্লাদের দখলে সেই অঞ্চল তার দখলে। মান্ডি কৃষকরা ছিল শিবাজির অনুগত। এই কৃষকদের একত্রিত করে তিনি একটা ছোটখাটো শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করেন। সেই সময় দুর্গ জিততে গেলে দরকার হতো গোলা বারুদ কামানের। কিন্তু মাত্র 16 বছর বয়সে শিবাজি কামান গোলার বিপক্ষে দাঁড়িয়ে শুধু বুদ্ধি ও কৌশলের দ্বারা আদিল শাহের তোরনা, চাকান,
আর কোন্দানা দুর্গ নিজের দখলে করে নেন। দুর্গের শিখরে উঠল মারাঠা জাতীয়তাবাদের প্রতীক ভাগোয়া ঝান্ডা, মানে গেরুয়া ঝান্ডা। এরপর ধীরে ধীরে তিনি থানে, কল্যাণ, বিবন্দি দুর্গ দখল করেছিলেন এবং এখান থেকে তিনি প্রচুর ধনসম্পদ পান, যা দিয়ে তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনীও তৈরি করেন এবং তিনি তার রাজধানী রায়গড়ে স্থাপন করেন। ক্রমবর্ধমান শক্তির ভয়ে বিজপুরের সুলতান মোহাম্মদ আদিল শাহ শিবাজির অগ্রসর নীতিকে বন্ধ করার জন্য কূটনীতির পন্থা অবলম্বন করেন এবং তিনি তার পিতা শাহুজি ভোসলেকে 25 জুলাই 1648 সালে বন্দী করেন। 1649 সাল থেকে 1655 সাল 7 বছর তার পিতাকে বন্দী রাখেন। মাথা গরম করে শিবাজি কখনোই আদিল শাহকে আক্রমণ করেননি। এই সময় শিবাজি তার গৃহযাত্রা থামিয়ে দিয়েছিলেন এবং চুপ করে তৈরি করেন এক বিরাট সেনাবাহিনী। পাশের ছোট ছোট যে রাজ্যগুলো যারা আদিল শাহের থেকে মুক্তি চাইতেন, স্বরাজ চাইত, তাদেরকে সকলকে একত্রিত করেন এবং হঠাৎ 1655 সালে গভীর রাত্রে বিজপুর রাজ্যে প্রবেশ করেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে জিঞ্জি দুর্গ আক্রমণ করেন। একটা পরাজিত জাতিকে এমন বিক্রমে এগিয়ে আসতে দেখে আদিল শাহ ভয় পেয়ে যান। সেদিনের গভীর রাতে মশালের আলোতে রাঙা হয়ে উঠেছিল আকাশ। জয় ভবানী হর হর মহাদেব ধরিতে প্রচণ্ড যুদ্ধের দ্বারা শিবাজি মহারাজ জয় করলেন জিঞ্জি দুর্গ। দুর্গে বন্দী শিবাজি দাবা মুক্তি পেলেন। শুরু হলো দীর্ঘদিনের অবনত একটি জাতির তীব্র লড়াই, মুক্তির লড়াই। এরপর 2 বছরের মধ্যে দক্ষিণ ভারতের প্রায় 42টি দুর্গ দখল করেন। মারাঠার প্রতীক ভাগোয়া ঝান্ডা উড়িয়ে দিয়েছিলেন চূড়ার শিখরে। তার এবং অগ্রসর ও রাজ্য বিস্তার দেখে আদিল শাহ ভয় পেয়ে গেলেন এবং তার এক বিশ্বস্ত সেনাপতি আফজাল খানকে শিবাজির বিরুদ্ধে প্রায় 10,000 সৈন্য দিয়ে যুদ্ধ করতে পাঠান। আফজাল খান ছিলেন ধূর্ত এবং কপট। শিবাজিকে পরাজিত করার জন্য গ্রামে গ্রামে মন্দির, কৃষি, গণহত্যা ইত্যাদি ধ্বংসের মধ্য দিয়ে তাণ্ডব চালান। কিন্তু শিবাজি তার সাথে যুদ্ধে জড়ালেন না। তিনি গেইজা যুদ্ধ চালিয়ে যান। অতর্কিত আফজলের সৈন্যের উপর আক্রমণ করে তাহারও জঙ্গলে আবার মিলে যেতেন। ফলে শিবাজি সৈন্যবাহিনীকে তিনি কোনোভাবেই ক্ষতি করতে পারছিলেন না। দিনে দিনে আফজল খাঁর সৈন্যবাহিনী ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। সেই কারণে তিনি ষড়যন্ত্রের আশ্রয় নেয়। যুদ্ধরিয়াতি বার্তা পাঠিয়ে শিবাজির সহিত সন্ধি করতে চান প্রতাপগড়ের দুর্গে। 10ই নভেম্বর 1659 খ্রিস্টাব্দে দুর্গে ডেকে এনে শিবাজিকে হত্যা করা ছিল আফজল খাঁয়ের পরিকল্পনা। যে মতোই ছক কষে কোমরে ধারালো ছোড়া লুকিয়ে রাখলেন। শিবাজি আগে থেকেই জানতেন এমন কিছু ঘটতে চলেছে, তাই তিনিও লুকিয়ে নিয়ে গেলেন ধারালো বাঘ নখ। আফজল খাঁ আলিঙ্গন করায় মিথ্যা ভঙ্গিমায় যখন বুকে চেপে ধরে ছুরি বার করতে যাবে, তখনই শিবাজি তার পেটে বসিয়ে দেন বাঘ নখ। পেট চিরে নাড়ি ভুড়ি বেরিয়ে এলে মৃত্যু হয় আফজল খাঁয়ের। প্রতাপগড় দুর্গ দখল করলেন শিবাজি। চিন্তা পারল আদিল শাহের। এরপর রুস্তম জাহাকে পাঠালেন, কিন্তু 1659 সালে রুস্তম জাহাকে পরাজিত করে পানহালার দুর্গ দখল করেন শিবাজি। এরপর এলেন সিন্দি জাহার, কিন্তু তারও একই পরিণাম হলো। পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে শিবাজির জয় নিশ্চিত হলো। রুস্তম সিন্ধি জওহরের পরাজয়ের পর আদিল শাহ আর কোনো উপায় না দেখে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শরণাপন্ন হন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয়ের স্বপ্ন অনেকদিন থেকেই ছিল। সেই কারণে সে তার মামা শায়েস্তা খানকে 1,50,000 সৈন্যবাহিনী দিয়ে পাঠালেন শিবাজিকে প্রতিরোধ করতে। শায়েস্তা খান তার বিশাল সেনাবাহিনী নিয়ে পুনে দখল করে নেন এবং তিনি লালমহল দুর্গ দখল করেন। শিবাজি 400 জন সৈন্য নিয়ে ছদ্মবেশে লালমোহনী দুর্গ আক্রমণ করেন এবং শায়েস্তা খানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলে দুর্গা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দেন শায়েস্তা খান। শিবাজি মুঘলদের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র সুরার আক্রমণ করেন এবং প্রচুর ধনসম্পদ পান। এরপরে ঔরঙ্গজেব ক্ষিপ্ত হন এবং রাজা জয়সিংহকে 1,50,000 সৈন্য দিয়ে শিবাজির বিরুদ্ধে যুদ্ধে পাঠান। এই যুদ্ধে শিবাজির পরাজয় হয়। যুদ্ধের চুক্তি অনুযায়ী 23টি দুর্গ, 4 লক্ষ স্বর্ণ মুদ্রা মুঘলদের দিতে হয়। ঔরঙ্গজেবের নির্দেশে শিবাজি ও তার পুত্র শম্ভুজি আগ্রা যান। ঠিক হয় শিবাজিকে মুঘল দরবারে একটি উচ্চপদস্থ পদ দেওয়া হবে, কিন্তু সেখানে গিয়ে তাকে অসম্মানিত হতে হয়। যার প্রতিবাদ স্বরূপ তাকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে বন্দী করেন। শিবাজি দেখলেন এখান থেকে না বেরোতে পারলে তার স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই অসুস্থতার ভান করে সন্ন্যাসীদের ফল ও মিষ্টি বিতরণের বাহানায়
ফলে চুরির মধ্যে করে মুঘল দরবার থেকে পালালেন শিবাজি। 1670 সাল পর্যন্ত তিনি অনেক যুদ্ধে জিতে তার রাজ্যের অনেক অংশ মুঘলদের থেকে জয় করেছিলেন। 1670 থেকে 1674 সাল পর্যন্ত মুঘল সম্রাট ঔরঙ্গজেব অনেক চেষ্টা করেও শিবাজিকে তার নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি, কিন্তু প্রতিবারই তিনি ব্যাহত হয়েছিলেন। 1672 সালে আলী আদিল শাহের মৃত্যু হলে শিবাজি বিজপুরকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। 6 জুন 1674 সালে রায়গড়ের দুর্গে 7টি ভারতীয় নদী গঙ্গা, যমুনা, গোদাবরী, সিন্ধু, নর্মদা, কৃষ্ণা, কাবেরীর জলে সিক্ত করে শিবাজিকে রাজ্যাভিষেক করা হয় এবং ছত্রপতি উপাধিতে ভূষিত করা হয়। ছত্রপতি করার অর্থ জানেন? সার্বভৌমত্ব। ভারতের ইতিহাসে বহুদিন পর ভারতের মাটিতে এক হিন্দু রাজার রাজ্যাভিষেক হলো। অনেকেই বলে থাকেন শিবাজি যে স্বরাজের স্বপ্ন দেখেছিলেন সেটা একমাত্র হিন্দুদের জন্য, কিন্তু একথা সত্য নয়। তিনি চেয়েছিলেন এমন এক সাম্রাজ্য যেখানে সকলে স্বাধীনভাবে বাঁচতে পারবেন। তার সেনাবাহিনীতে অনেক মুসলিম সৈন্য ছিল। ধর্মের ভিত্তিতে কখনো তিনি বিভাগ বৈষম্য করতেন না, এমনকি যুদ্ধবন্দীদেরও তিনি অত্যাচার করতেন না। তবে বিদেশি বণিক ইংরেজদের তিনি পছন্দ করতেন না। তার সময় ব্রিটিশ বণিকদের ওপরে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তিনি ছিলেন প্রজাদরদি, তিনি কৃষকদের জন্য বহু কিছু করেছিলেন। তার রাজত্বে নারীদের সম্মান ছিল। তার রাজত্বে পরাজিত সৈন্য ও নারীর প্রতি অসম্মানের রায় ছিল মৃত্যুদণ্ড। তিনি তার স্বরাজের সূচনা করেছিলেন 4টি দুর্গ আর 2000 সৈন্য নিয়ে, আর তার মৃত্যু পর্যন্ত তার কাছে ছিল 300টি দুর্গ, 1 লক্ষ সৈন্যবাহিনী। 1680 সালে মার্চ মাসে শিবাজি মহারাজ অসুস্থ হয়ে পড়েন। 5ই এপ্রিল 1680 সালে মাত্র 52 বছর বয়সে শিবাজি মহারাজ মারা যান। ঔরঙ্গজেবের স্বপ্ন ছিল দাক্ষিণাত্য বিজয়, কিন্তু তার দাক্ষিণাত্য বিজয়ের স্বপ্ন কোনোদিনই পূরণ হয়নি, আর সেটা পূরণ করতে দেননি শিবাজি। সঠিক কৌশল, পরিকল্পনা আর বুদ্ধির দ্বারা যে যুদ্ধ জেতা যায়, যার প্রকৃষ্ট উদাহরণ হলেন ছত্রপতি শিবাজি মহারাজ, যা পরবর্তীকালে ইংরেজ আমলে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। জয় ভবানী।